আন্তর্জাতিক সম্পর্ক বা বিশ্ব রাজনীতি বিষয়টা বেশ জটিল, তাই না? কিন্তু এর মূল ভিত্তিটা যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু পুরো ছবিটাই পরিষ্কার হয়ে যায়। আর সেই ভিত্তিটাই হলো ফরেন পলিসি আর ডিপ্লোম্যাসি। তো চলুন আজকের আলোচনায় আমরা এই দুটো জিনিসের একেবারে গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। অ্যাডলফ হিটলারের একটা কথা আছে, যখন কূটনীতি শেষ হয় যুদ্ধ শুরু হয়। কথাটা শুনতে হয়তো একটু রূঢ়, কিন্তু এটাই বাস্তবতা। কূটনীতি মানে আলাপ আলোচনা, এটাই কিন্তু সংঘাত এড়ানোর প্রধান পথ। যখন কথা বলার সব রাস্তা বন্ধ হয়ে যায় তখনই যুদ্ধের দামামা বেজে ওঠে। এখান থেকেই বোঝা যায় আন্তর্জাতিক সম্পর্কের ডিপ্লোমেসির গুরুত্ব ঠিক কতটা। তো আজকের আলোচনায় আমরা মোট 5টা বিষয় কভার করব। আমরা শুরু করব একদম বেসিক দিয়ে, মানে গ্লোবাল চেসবোর্ডটা কেমন সেটা বুঝব। এরপর দেখব একটা দেশের ফরেন পলিসি কি কি বিষয়ের উপর নির্ভর করে। তারপর এই পলিসিগুলো তৈরির প্রক্রিয়াটা কেমন সেটা জানব। এরপরে আসবে আধুনিক ডিপ্লোম্যাটদের হাতে কি কি টুলস আছে সেই আলোচনা। আর একদম শেষে এই সব কিছুর আলোকে আমরা বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানটা বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, দ্য গ্লোবাল চেসবোর্ড। এখানে আমরা আন্তর্জাতিক সম্পর্কের মূল ধারণাগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, সহজ করে যদি বলি, ফরেন পলিসি বা পররাষ্ট্র নীতি হল একটা দেশের স্ট্র্যাটেজিক গোল, মানে সে কি চায়। আর ডিপ্লোমেসি বা কূটনীতি হল সেই গোলটা অর্জন করার উপায় বা শিল্প। এখানে দেখুন বিষয়টা খুব সুন্দর করে ভাগ করা আছে। ফরেন পলিসি হল কেন আর কি, মানে একটা দেশ কেন অন্য দেশের সাথে সম্পর্ক রাখছে, তার লক্ষ্যটা কি। মূলত দুটো জিনিস, জাতীয় নিরাপত্তা আর অর্থনৈতিক উন্নতি। আর ডিপ্লোম্যাসি হলো কিভাবে, মানে এই লক্ষ্যগুলো পূরণের জন্য কিভাবে আলোচনা করা হবে, কিভাবে যোগাযোগ করা হবে। সোজা কথায় একটা হলো প্ল্যান, আরেকটা হলো সেই প্ল্যানটা কাজে পরিণত করার পদ্ধতি। দুটো কিন্তু একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, আমরা তো বুঝলাম ফরেন পলিসি কি, কিন্তু প্রশ্ন হলো এই পলিসিগুলো কিভাবে তৈরি হয়, কি কি জিনিস একটা দেশের চিন্তাভাবনাকে প্রভাবিত করে। চলুন এবার আমাদের দ্বিতীয় পর্বে আমরা সেটাই দেখব, মানে পররাষ্ট্র নীতির নির্ধারকগুলো কি কি। দেখুন, যে কোনো দেশের ফরেন পলিসি মূলত দুই ধরনের ফ্যাক্টর বা উপাদানের ওপর নির্ভর করে। প্রথমটা হলো ইন্টারনাল বা অভ্যন্তরীণ, মানে দেশের ভেতরের বিষয়গুলো, যেমন ধরুন দেশটির ভৌগোলিক অবস্থান কোথায়, তার জনসংখ্যা কত, অর্থনীতি আর সামরিক শক্তি কেমন, এমনকি তার ইতিহাস আর আদর্শ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়টা হলো এক্সটার্নাল বা বাহ্যিক ফ্যাক্টর, যেমন জাতিসংঘ, বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিভিন্ন আন্তর্জাতিক আইন বা চুক্তি, আর অবশ্যই আশেপাশের শক্তিশালী দেশগুলোর প্রভাব। এই ছবিটা কিন্তু একটা খুব জরুরি কথা বলছে। একটা দেশের আসল শক্তি কিন্তু তার ভেতরের ভিত কতটা মজবুত তার উপর নির্ভর করে, মানে তার অর্থনীতি কতটা শক্তিশালী, তার সামরিক বাহিনী কতটা প্রস্তুত, এগুলোর উপরই নির্ভর করে বিশ্ব দরবারে সে কতটা প্রভাব ফেলতে পারবে। এই ভিতরের শক্তিটা না থাকলে কার্যকরভাবে কোনো পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। ওকে, আমরা দেশের শক্তির উৎসগুলো তো জানলাম। এখন প্রশ্ন হলো, এই শক্তি আর জাতীয় স্বার্থকে ব্যবহার করে একটা দেশ কিভাবে সিদ্ধান্ত নেয়, মানে ঠিক কোন পথে এগোবে সেটা কিভাবে ঠিক হয়। চলুন আমাদের তৃতীয় পর্বে আমরা এই ডিসিশন মেকিং প্রসেসটাই একটু বোঝার চেষ্টা করি। এর জন্য বেশ কিছু ইন্টারেস্টিং থিওরি বা মডেল আছে। সবচেয়ে পরিচিত মডেলটার নাম হলো র্যাশনাল অ্যাক্টর মডেল। নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানে ধরে নেওয়া হয় যে রাষ্ট্র একটা যৌক্তিক সত্তা বা র্যাশনাল অ্যাক্টরের মতো আচরণ করে, মানে সে সব কিছু হিসাব নিকাশ করে সিদ্ধান্ত নেয়। ব্যাপারটা অনেকটা এরকম: 1. লক্ষ্য ঠিক করা হয়। 2. সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কি কি রাস্তা খোলা আছে সেগুলো বের করা হয়। 3. প্রত্যেকটা রাস্তার সুবিধা অসুবিধা বা লাভ ক্ষতি কী সেটা বিশ্লেষণ করা হয়। আর সবশেষে যে রাস্তায় গেলে সবচেয়ে বেশি লাভ হবে সেই রাস্তাটাই বেছে নেওয়া হয়। খুবই যৌক্তিকসঙ্গত একটা প্রক্রিয়া, তাই না? কিন্তু রিয়েল লাইফে কি সবকিছু এত সোজাসাপটা হয়? একদমই না। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা আরও অনেক জটিল। এখানে দেখুন আরও কয়েকটা মডেলের কথা বলা আছে, যেমন সোয়াট অ্যানালাইসিস, যেখানে একটা দেশ তার শক্তি, দুর্বলতা, সুযোগ আর হুমকিগুলো বিশ্লেষণ করে। আবার গভর্নমেন্টের বার্গেনিং মডেলটা খুব ইন্টারেস্টিং।
এটা বলছে অনেক সময় ফরেন পলিসি আসলে দেশের বিভিন্ন মন্ত্রণালয় বা এজেন্সির নিজেদের মধ্যে দর কষাকষির ফল। মানে পররাষ্ট্র মন্ত্রণালয় যা চায় প্রতিরক্ষা মন্ত্রণালয় হয়তো তা চায় না। তাদের মধ্যে একটা বোঝাপড়ার মাধ্যমে ফাইনাল ডিসিশনটা আসে। আর পেস্ট অ্যানালাইসিসে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত এই বাইরের ফ্যাক্টরগুলোকেও হিসাবে ধরা হয়। তো পলিসি কিভাবে তৈরি হয় তা তো দেখলাম। এখন চলুন দেখি এই পলিসিগুলো বাস্তবায়ন করার জন্য কূটনীতিকদের হাতে কি কি যন্ত্রপাতি বা টুলস আছে। আমাদের চতুর্থ পর্বের আলোচনা এটাই, দ্য মডার্ন ডিপ্লোম্যাটস টুল কিট। আধুনিক ডিপ্লোমেসি টুলসগুলোকে আমরা মোটে দাগে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো হার্ড পাওয়ার আর একটা সফট পাওয়ার। হার্ড পাওয়ার মানে হলো জোর খাটানো, সামরিক শক্তি বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে অন্য দেশকে কিছু করতে বাধ্য করা। আন্তর্জাতিক সম্পর্কে যারা রিয়েলিস্ট বা বাস্তববাদী তারা এই শক্তিতেই বেশি বিশ্বাস করে। আর অন্যদিকে আছে সফট পাওয়ার, এটা হলো আকর্ষণের শক্তি, মানে নিজের সংস্কৃতি, শিক্ষা বা মূল্যবোধ দিয়ে অন্যকে প্রভাবিত করা, জোর করে নয়। যারা লিবারেল বা উদারনৈতিক চিন্তাধারার তারা সফট পাওয়ারের উপর বেশি জোর দেন। হার্ড পাওয়ারের একটা আধুনিক উদাহরণ হল উলফ ওয়ারিয়ার ডিপ্লোমেসি। এই টার্মটা ইদানিংকালে খুব শোনা যায়, বিশেষ করে চীনের প্রসঙ্গে। এটা আসলে একটা অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক ডিপ্লোমেসি, যেখানে কূটনীতিকরা নরম সুরে কথা বলার বদলে বেশ কড়া ভাষায় সরাসরি প্রতিপক্ষকে আক্রমণ করে কথা বলেন। এটা চীনের আগের শান্ত ও সংযত ফরেন পলিসি থেকে একেবারে আলাদা। হার্ড পাওয়ারের আরেকটা ক্লাসিক উদাহরণ হল গানবোট ডিপ্লোমেসি। এটাকে বিগ স্টিক ডিপ্লোমেসিও বলা হয়। নামটা এসছে আমেরিকান প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের একটা বিখ্যাত উক্তি থেকে, স্পিক সফটলি অ্যান্ড ক্যারি আ বিগ স্টিক, মানে মুখে নরম কথা বলো কিন্তু হাতে একটা বড় লাঠি রাখো। এর মূল কথা হল সামরিক শক্তির ভয় দেখিয়ে দুর্বল দেশকে নিজের কথা মানতে বাধ্য করা। একটা ইন্টারেস্টিং ব্যাপার হল ডিপ্লোমেসি কিন্তু শুধু সরকারি পর্যায়ে হয় না, এর বিভিন্ন স্তর বা ট্র্যাক আছে। ট্র্যাক 1 হল যেটা আমরা সাধারণত দেখি, মানে এক দেশের সরকারের সাথে আরেক দেশের সরকারের অফিসিয়াল আলোচনা। এরপর আছে ট্র্যাক 2, এটা হলো আনঅফিসিয়াল আলোচনা। এখানে শিক্ষাবিদ, গবেষক বা এনজিও কর্মীরা পর্দার আড়ালে থেকে আলোচনার পথ তৈরি করেন। আর ট্র্যাক 3 হলো একদম তৃণমূল পর্যায়ের যোগাযোগ, মানে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্য বা সাংস্কৃতিক আদান প্রদান। ইতিহাস ঘাঁটলে দেখা যায় এক একটা চুক্তি কিভাবে গোটা বিশ্বের ইতিহাস বদলে দিয়েছে। যেমন ১৬৪৮ সালের পিস অফ ওয়েস্টফেলিয়া চুক্তি থেকেই কিন্তু আজকের এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থার শুরু। আবার ১৯১৯ সালের ভার্সাই চুক্তি প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপকে নতুন করে সাজিয়েছিল। আর খুব সাম্প্রতিক উদাহরণ যদি দিই, তাহলে ২০১৫ সালের ইরান নিউক্লিয়ার ডিল বা জেসিপিও এর কথা বলা যায়। এটা দেখিয়ে দেয় আজকের দিনে ডিপ্লোমেসি কতটা জটিল আর বহুমাত্রিক হতে পারে। ডিপ্লোমেসির টুলকিটে কিন্তু আরও অনেক মজার মজার জিনিস আছে। যেমন ধরুন চেকবুক ডিপ্লোমেসি। এখানে টাকা বা অর্থনৈতিক সাহায্য দিয়ে অন্য দেশের সমর্থন আদায় করা হয়। অবশ্য এর একটা সমালোচনাও আছে, অনেকে এটাকে ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদও বলে। এরপর আছে পাবলিক ডিপ্লোমেসি, মানে অন্য দেশের সরকারের সাথে নয়, সরাসরি সেখানকার জনগণের সাথে সম্পর্ক তৈরি করা। এমনকি কালিনারি ডিপ্লোমেসি বলেও একটা ব্যাপার আছে, যেখানে খাবার দাবারের মাধ্যমে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বোঝাপড়া বাড়ানো হয়। এতক্ষণ তো আমরা গ্লোবাল থিওরি আর কনসেপ্ট নিয়ে অনেক কথা বললাম। চলুন এবার আমাদের আলোচনার শেষ পর্বে আসি। এখন আমরা দেখব এই সব তত্ত্বের আলোকে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানটা ঠিক কোথায় এবং আমাদের চ্যালেঞ্জগুলো কি। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রশ্ন বা চ্যালেঞ্জটা হলো আমাদের চারপাশে যে বড় বড় আঞ্চলিক আর বৈশ্বিক শক্তিগুলো আছে, তাদের মাঝে আমরা কিভাবে নিজেদের বার্গেনিং পাওয়ার বা দর কষাকষির ক্ষমতাটা সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পারি। একদিকে ভারত আর একদিকে চীন, এই দুই বড় প্রতিবেশীর সাথে ভারসাম্য রেখে চলা, আবার রোহিঙ্গা সংকটের মতো একটা বিশাল সমস্যার সমাধান করা, এগুলোই এখন আমাদের ফরেন পলিসির মূল পরীক্ষা। এখন প্রশ্ন হল, এই বার্গেনিং পাওয়ার জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো আলোচনার টেবিলে নিজের পক্ষে কথা বলার বা ফলাফল আনার ক্ষমতা। এই ক্ষমতাটা আসে কোথা থেকে? এটা আসতে পারে অর্থনৈতিক গুরুত্ব থেকে, কৌশলগত ভৌগোলিক অবস্থান থেকে, অথবা সামরিক শক্তি থেকে।
বাংলাদেশের কথাই ধরুন, আমাদের হয়তো সামরিক বা অর্থনৈতিক শক্তি অনেক বেশি না, কিন্তু জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমরা বিশ্বের অন্যতম সেরা। এই সুনামটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল সফট পাওয়ার, যা আমাদের বার্গেনিং পাওয়ারকে অনেক বাড়িয়ে দেয়। তো সব আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকের এই ২১ শতকের জটিল দুনিয়ায় সফল ডিপ্লোমেসির আসল চাবিকাঠিটা কি? হার্ড পাওয়ার, মানে সামরিক বা অর্থনৈতিক শক্তি, নাকি সফট পাওয়ার, মানে সাংস্কৃতিক আকর্ষণ আর গ্রহণযোগ্যতা? নাকি সফল হতে হলে এই দুটোর একটা স্মার্ট কম্বিনেশন দরকার? উত্তরটা হয়তো সহজ নয়, তবে এই প্রশ্নটা নিয়ে ভাবাটা খুব জরুরি।